বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে। খুনিদের সাথে ছিল জিয়ার সখ্য, বললেন প্রধানমন্ত্রী। 15-21 আগস্টের কুশীলবরা এখনো সক্রিয়। শোকের মাসের সব কর্মসূচিতে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু। করোনায় একদিনে 231 মৃত্যু। ঘাট মহাসড়কে আজও ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার যান কম থাকায় দুর্ভোগ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছেন ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই শোকাবহ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি। তবে একদিন সেটা উদ্ঘাটিত হবে। শোকাবহ আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগের আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে জিয়ার সখ্যতা ছিল, তা খুবই পরিষ্কার। বঙ্গবন্ধু হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। শোকাবহ আগস্টের প্রথম দিনে বরাবরের মতোই ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা ও রক্তদান কর্মসূচি এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ও বিজয়কে ধ্বংস করার অপচেষ্টা চালায় পাকিস্তানি দস্যুরা। বদলে ফেলার চেষ্টা হয় বাংলাদেশের নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করা, বিজয়কে ধ্বংস করা। তাই সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল। যদিও সেটা টিকাতে পারেনি, ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি। সেটাও একদিন বের হয়ে আসবে বলে আশা করেন বঙ্গবন্ধু কন্যা। এটি অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা, তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি। তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। জিয়ার সাথে খুনিদের সখ্যতা এবং পরবর্তীতে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন, দেশের মানুষের উন্নয়ন করা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তারা দেশের উন্নয়ন ও শান্তি চায় না। আর কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িতদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাকিটা জানাচ্ছেন রিয়াদ সুমন। সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিয়মিত ব্রিফিং। 75-এ 15ই আগস্ট কাল রাতে ওবায়দুল কাদের বলেন, 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যা, 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা
এবং 2004-এর 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ইতিহাসে নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল 15ই আগস্ট। নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির পৃথিবীতে আর নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 15 এবং 21 আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। দুই হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন ও স্বস্তির বাংলাদেশ চায় না। তারা চায় সংঘাতে জর্জরিত রক্তাক্ত প্রান্তর। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক সমাবেশ থেকে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়া রহমান সহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, সেটি একটি কমিশন গঠন করে এই সত্য জাতির সামনে উন্মোচন করা হচ্ছে জনগণের প্রত্যাশা। এদিকে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এই বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে পদার্পণ করার পর তাদের সেই স্বপ্ন ভেস্তে যায়। এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া মুগদায় মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্টের সকল অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। থাকবে সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি। যারা অংশ নেবেন প্রত্যেককেই স্বাস্থ্যবিধি ও বাধ্যতামূলক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে শোকের মাস আগস্টের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতের ৪৬তম বার্ষিকীর অনুষ্ঠানে নিরাপত্তার কৌশল নিয়ে আলাপ হয় বৈঠকে। ধানমন্ডি ৩২, বনানী কবরস্থান, টুঙ্গিপাড়া সহ সারা দেশে সকল আয়োজনে নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। পোশাকি নিরাপত্তা বাহিনী সহ সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করবে। অনুষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করা হবে এবং আমরা অনুরোধ রাখবো সবাইকে মাস্ক ছাড়া যেন কেউ অনুষ্ঠানে না যান। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গণটিকা ক্যাম্পেইনের শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী। টিকাদান এর জন্য মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। জানান, অস্থিরতা নিরসনে ক্যাম্পের নিরাপত্তা পুনর্বিন্যাস করা হয়েছে। আমরা জানি যে ওখানে ইউএনএইচসিআর, ইউএনডিপি, আইওএম কাজ করে, আমাদের সরকারের পক্ষ থেকে RRRC কাজ করে। তো যে বিষয়টা কেন্দ্র করে ওখানে উত্তেজনা আছে সেটা নিরসনের জন্য ওখানে নিয়োজিত ব্যাটালিয়ন, RRRC, আইওএম, ইউএনএইচসিআর এবং ইউএনডিপি কাজ করছে। আমরা মনে করি এটা শীঘ্রই এটা সমাধান হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দিন ও রাতে যৌথ বাহিনীর পেট্রোল অব্যাহত থাকায় ক্যাম্প ও সীমান্তের সকল চ্যালেঞ্জ কমিয়ে আনা গেছে। ওয়াচ টাওয়ার, ওয়াকওয়ে এবং বেড়া নির্মাণের কাজ 1 বছরের মধ্যে শেষ হবে বলে জানান আইজিপি। ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। তো ওয়াকওয়ে তৈরি করা হলে তখন আমাদের পক্ষে পেট্রোলিং করতে সুবিধা হবে ক্যাম্পগুলোর বাইরে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ স্মরণে রক্তদান কর্মসূচি পালন করল 21 পরিবার। অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করলে রক্তের অভাবে মুমূর্ষ কোনো রোগীর মৃত্যু হবে না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বছরে এখনও প্রায় 2 লাখ ব্যাগ রক্তের ঘাটতি রয়েছে। বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির পিতা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে ২১শে টেলিভিশনের রক্তদান কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় রক্তদান করেন ২১শে পরিবারের সদস্যরা। কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনোদিনই শোধ করা সম্ভব নয়। সব প্রতিষ্ঠান যদি এরকম আয়োজন করে তাহলে দেশে রক্তের ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব। এই উদ্যোগগুলি যদি সারা বাংলাদেশে নেন তাহলে আমরা অন্তত যে কথাটি বলেছেন যে রক্তের ঋণ তো শোধ করা যাবে না বঙ্গবন্ধুর, অন্তত কিছু দিয়ে আমরা মানবতার সেবায় আমাদের এই রক্তদান কর্মসূচিতে একটা বিশাল ভূমিকা রাখবে। সবাই কিন্তু এভাবে এগিয়ে আসলে আমরা রক্তের যে স্বল্পতা হয়, রক্তের কারণে যারা মৃত্যুবরণ করে রক্ত না পেয়ে তারা জীবন পাবে, তারা জীবন পেলে আমরা হব সফল। এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন ২১শে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকে ২১শে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আমরা যে রক্তদান কর্মসূচি পালন করছি, সেই রক্তদান কর্মসূচি আমি মনে করি যে বঙ্গবন্ধুর আদর্শ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা চলছি। এই জন্য যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষজ্ঞরা বলেন, যে কোনো সুস্থ মানুষ প্রতি ৩ মাস পর পর রক্ত দিতে পারে। রক্ত দিলে কোনো ক্ষতিও নেই। বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেখানে দাঁড়িয়ে দেশ এবং জাতির প্রতি দায়বদ্ধতা, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকে রক্তদান করি। এতে নিজের শরীরে কোনো ক্ষতি নেই। একজন প্রাপ্তবয়স্ক মানুষ 18 থেকে 60 বছর বয়সী, তার যদি কোনো বড় ধরনের রোগ না থাকে তিনি বছরে 3 বার রক্তদান করতে পারেন। রক্তের মাধ্যমে করোনা ছড়ায় না, তাই স্বাস্থ্যবিধি মেনে রক্ত দিলে অনেক মানুষেরই জীবন বাঁচানো সম্ভব। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আগস্ট বাঙালির অশ্রুঝরা শোকের মাস, লজ্জার কালিমা মাখা একটি মাস। দেশি বিদেশি ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনায় ইতিহাসের কলঙ্কিত তারিখ ১৫ আগস্ট। বিশ্লেষকদের মতে স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় ঘৃণ্যতম এ নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ফের ফিরে যায় পাকিস্তানি ভাবধারায়। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ব্রিটিশ শাসনের পর পাকিস্তানি শোষণ, বাঙালির ঘোর অন্ধকারে আলোর দিশারি হয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে আলোর পথরেখায় দীর্ঘ লড়াই সংগ্রামে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের সৃষ্টি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে নির্ভীক নেতৃত্ব, মেধা আর সম্মোহনী শক্তিতে বঙ্গবন্ধু দাঁড় করান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের শক্ত ভিত। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। নানামুখী ষড়যন্ত্রের লেজুর কাটেনি তখনও। রাজনীতিতে ঘাপটি মেরে থাকা কাল সাপ বিষ পুষে রাখে। ৭৫-এর ১৫ই আগস্ট সেই বিষে রক্তাক্ত হয় ধানমন্ডি ৩২। আমরা অনেকটা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছিলেন, বঙ্গবন্ধু খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দান করিয়েছিলেন। বিচারপতি কাজী গোলাম রসুল সাহসের সঙ্গে রায় দিয়েছিলেন। আগস্ট মাসে শোকে ম্রিয়মান হয় বাঙালি। খুনিদের বিচারে ক্ষোভ কমলেও আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের আদ্যপান্ত জানতে চায় জাতি। খুন আর খুনির পেছনে বা অন্তরালে যে ষড়যন্ত্রকারীরা ছিল দেশ এবং বিদেশে, তাদের সম্পর্কে বিচারিক প্রক্রিয়ায় তথ্য এসেছে কিন্তু আমরা জানি না। সেই জন্য আমার বরাবরের দাবি একটি হোয়াইট পেপার প্রকাশ করা হোক। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডে জাতির পিতার নিথর দেহের মতো থুবড়ে পড়ে বাংলাদেশ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে চলবে এই কার্যক্রম। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীতে ৭ দিনে ১ কোটি ভ্যাকসিন দেয়া হবে।
এদিকে করোনায় 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 14,844 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাননি দেশের 15,21,947 জন। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 16 লাখ টিকার মধ্যে 10 লাখ টিকা এরই মধ্যে দেশে পৌঁছেছে। সোমবার থেকে ঢাকা বিভাগে এবং 7 আগস্ট থেকে সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে। নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। 7 তারিখ থেকেই সকল জেলায় আমাদের দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিতে পারবো এবং এক্ষেত্রে যারা বাদ পড়েছেন তারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবে। দ্বিতীয় ডোজের জন্য SMS পেয়েছেন কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন নাই অথবা নিতে পারেন নাই, তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন এখান থেকে দেয়া হবে এবং সেক্ষেত্রে তাদের আর হয়তো SMS লাগবে না, পূর্বের SMS দেখালেই তারা নিতে পারবেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। গর্ভবতী নারীদের টিকা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। আমরা তো এখনো করোনা ফ্রি হইনি, আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হবে এবং যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এদিকে করোনায় 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 20,916, শনাক্ত হয়েছে 14,844 জন এবং সুস্থ হয়েছে 15,000-এর বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 77 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 44 জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.97%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 77,90,423। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় বিপাকে শ্রমিকরা। বাস লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হলেও ঢাকার বাইরে 42টি রুটের মধ্যে মাত্র 4টি রুট থেকে লঞ্চ ছেড়ে আসছে। সড়কেও দূরপাল্লার যানবাহন কম, অনেকেই আসছেন ভেঙে ভেঙে। পথের ভোগান্তি নিয়েই ঢাকায় ঢুকছেন শ্রমিকরা। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। এরই মধ্যে 1 আগস্ট থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা চালুর সিদ্ধান্ত হয়। স্বল্প সময়ের নোটিশে শনিবার রাত 8:30 থেকে লঞ্চ ছাড়ার ঘোষণা আসে। সিদ্ধান্ত হয় বাস চলাচলের। তবে যাত্রী সংকটে দক্ষিণাঞ্চলের সব রুট থেকে লঞ্চ ছাড়ছে না। চাঁদপুর ভোলা সহ মাত্র 4টি রুট থেকে কম যাত্রী নিয়ে ছেড়ে আসে লঞ্চ। সকালে ঢাকা থেকে চাঁদপুর ভোলা পটুয়াখালী সহ মাত্র কয়েকটি রুটে যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে। মালিকরা বলছেন যাত্রী নেই তাই লঞ্চ ছাড়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে লঞ্চগুলো বসা, তারপরেও যে কোনো একটা আশায় আসছিল ঘাটে, যাত্রীদের অভাবের কারণে তারা চলে গেছে। সড়কের চিত্র একই রকম। সকালে গাবতলীতে হাতে গোনা কয়েকটি কাউন্টার খোলা দেখা যায়, যাত্রীর চাপও নেই। আপনি যাচ্ছে গাড়ি চলবে, অনেক লোক জানা নেই নিউজটা, তারা যদি জানতো অবশ্যই আসতো। এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক নাই, ছাড়তো না। দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তি নিয়েই ফিরছেন গার্মেন্টস কর্মী ও শিল্প শ্রমিকরা। ট্রাকে অথবা ভেঙে ভেঙে যে যেভাবে পেরেছেন ঢাকায় ফিরছেন। আমি পঞ্চগড় থেকে আসলাম, অনেক কষ্ট হয়েছে। বাসগুলোতে আগে ছাড়লে একটু ভালো হতো। গাইবান্ধা থেকে আছে, কালকে 7টা বাজে হচ্ছে, পুরো রাস্তায় জাম, খালি জাম। ফ্যাক্টরি কিন্তু আমি ছুটি দিয়ে আসছি, 11-10টার মধ্যে আমি ছেড়ে দিছি। একটা ওয়ার্কারের এত ক্লান্তি চোখে মুখে আপনি কল্পনা করতে পারবেন না। পথে পথে হয়রানি ও ভাড়া বেশি নেয়ার অভিযোগ আছে। ভাড়া দিতে হয়েছে ডাবল, এই যে ব্যাগ বুক নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে প্রচুর কষ্ট হয়েছে। বাইকে আসার সময় বাচ্চা নিয়ে ভিজতে আছে, বাচ্চা ভিজা আমি ভিজা, কষ্টের সীমা শেষ নেই, অনেকটাই কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি। কঠোর লকডাউনে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, একেবারেই ঢিলেঢালা ভাব। কমেছে পুলিশ চেকপোস্টের সংখ্যা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেয় সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের চাপ। সকাল থেকে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানজট। বরাবরের মতো উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। অন্যদিকে আজ দুপুর 12টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা থাকলেও পরে যাত্রীদের সুবিধার্থে সোমবার সকাল 6টা পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা দেয় BIWTA। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্তে সারা দেশ থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।
গাজীপুরে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রায় ছিল রাজধানীমুখী পরিবহনের ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে আসছেন তারা। খুব কষ্ট করে আসলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। রাতের তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য ভোগান্তি আরো বেশি। 5 মিনিটের রাস্তা আমাদের 1 ঘন্টা লাগে গেছে। ভাড়া বেশি নিছে, তারপর রাস্তায় জ্যাম আসলে। এছাড়া টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু সড়কেও ছিল যানবাহনের তীব্র চাপ। ট্রাক অথবা পিকআপ যে যা পেয়েছেন রাজধানীর পথ ধরেছেন। এদিকে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া রুটে ঢাকামুখী যাত্রীর চাপ। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পার হয়েছে লঞ্চগুলো, তবে ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। এদিকে বেলা 12টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায় এই নৌ রুটে 10টি ফেরি ও 86টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ছিল যানবাহন ও যাত্রীদের চাপ। এই রুটে ছোট বড় 12টি ফেরি চলাচল করছে। সকাল থেকে ঘাট এলাকায় সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। ভোলায় লঞ্চ চলাচলের ঘোষণায় ইলিশা লক্ষ্মীপুর ও ঢাকা নৌ রুটে যাত্রীর ঢল নামে। কর্মস্থলে যোগ দিতে সি ট্রাক ও লঞ্চে গাদাগাদি করে যাত্রীরা নদী পার হয়। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সাধারণ মানুষের মধ্যে ছিল না সামাজিক দূরত্ব। গার্মেন্টস তো খুলে দিছে, এখন কালকে ফিরিয়া গেলাম, ফিরিয়া যাওয়ার পরে আবার লঞ্চ ছাড়ছে, তখন আবার বোট উলে আবার লঞ্চে উঠলাম। অপরদিকে বরিশাল বাস টার্মিনাল ও সড়কে বেড়েছে যাত্রীদের ভিড়, তবে ছাড়েনি ঢাকাগামী কোনো লঞ্চ। এদিকে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কারখানায় প্রবেশ করেছেন। নারায়ণগঞ্জে কাজে ফিরছেন শিল্প কারখানা শ্রমিকরা। মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রতারণা করাই হেলেনার কাজ। ভুয়া ব্রিগেডিয়ার পরিচয়ে আরেক নারী গ্রেফতার। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতেন হেলেনা জাহাঙ্গীর। যারা তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধেই চালাতেন অপপ্রচার। রিমান্ডে দোষ স্বীকার করে হেলেনা এরকম নানা তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহম্মদ বাবু। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন পুলিশ রিমান্ডে অনেক তথ্য দিয়েছেন, আবার কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার। যে করে হোক নাম কামাতে হবে, তাকে সবার লাইমলাইটে, মিডিয়া লাইমলাইটে থাকতে হবে, এবং এই জন্য তার কিছু নিয়োজিত ব্যক্তিও ছিল যারা তাকে বিভিন্নভাবে সহায়তা করত। আমরা একদিনের রিমান্ডে আমরা মোটামুটি এতটুকু তথ্য পেয়েছি, তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা কিংবা সেগুলোকে তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টায় কিন্তু তিনি আছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা। রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হতে চায়, এবং সেই জন্য যারা তার কাজে প্রতিবন্ধকতা মনে হয়েছে বা যে একটা বিপক্ষ পক্ষ মনে হয়েছে, তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এই বলে তিনি তার মূলত দায় এড়াতে চান। তথ্যপত্রগুলো এই ক্ষেত্রে আমাদের জরুরি। আমরা তথ্যপত্র সংগ্রহ করছি, তাকে আমরা প্রদর্শন করছি, এবং এই ক্ষেত্রে তার যে অবস্থান, তার যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা তার কাছে নিচ্ছি। গেল 29 জুলাই রাতে রাজধানীর গুলশান বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দেয়া প্রতারক ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করেছে র্যাব। কখনো নিজেকে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আবার কখনো বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন এই প্রতারক নারী। বিভিন্ন গণমাধ্যমে টক শোতেও অংশ নিতেন ঈশিতা। দেখুন দীপু শিকদারের রিপোর্ট। কারণ আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি ডক্টর হব। আচ্ছা, বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যেত এই নারীকে। নিজেকে ব্রিগেডিয়ার পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন। ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি ছিলেন সরব। মূল ব্যবসা প্রতারণা। একের পর এক গুরুতর অভিযোগের সত্যতা পেয়ে রোববার কথিত এই ডাক্তারকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সহযোগী সহ গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় ভুয়া আইডি কার্ড, সিল ও ইয়াবা। গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের
ভুয়া সদস্য সনদও সংগ্রহ করেছিলেন। করোনা মহামারীকে পুঁজি করে তিনি ভার্চুয়াল জগতে প্রতারণায় সক্রিয় ছিলেন। সেই ফিলিপিনের একটি অনলাইন অর্গানাইজেশনের মাধ্যমে $400 খরচ করে তিনি একটি সামরিক বাহিনীর ন্যায় ব্রিগেডিয়ার র্যাঙ্ক পদটি প্রাপ্ত হন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার টেররিজম অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সদস্য পদের ভুয়া সনদ তৈরি করে প্রচারণা করেছেন। কোথাও সমস্যায় পড়লে তার সহযোগীকে বস পরিচয় দিয়ে কৌশলে সব সমাধান করতে নিষ্ঠাত। সে ইন্টারনেটে সার্ভেলেন্স করতো, বিভিন্ন ধরনের সার্টিফিকেটের প্যাটার্ন দেখতো, এই ধরনের সার্টিফিকেট সে ঘরে বসে বসে সে দিদার মিলে এডিট করতো এবং তারা তখন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন IPTV-তে সেগুলো দেখাতো, শো করতো, যাতে অনেকেই বিভ্রান্ত হতো, প্রতারিত হতো এবং তাকে টকশোতে কল করতো। ইশরাতের অন্য সহযোগীদের বিষয়েও বেশ কিছু তথ্য হাতে এসেছে র্যাবের। অনৈতিক শৃঙ্খলাজনিত কারণে তার চাকরি চলে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব নাগরিককে টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ সরকার এখন পর্যন্ত জনগণের সামনে দিতে পারেনি। একদিকে সরকার বলছে প্রতি সপ্তাহে 60 লক্ষ টিকা প্রদানের ব্যবস্থা করা হবে, অথচ 7 মাসেও 60 লক্ষ টিকা দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ব্যতীত কিছুই নয়। লকডাউনে খুলল গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে মুহূর্তে সংক্রমণের চূড়ায় উঠছে বাংলাদেশ, ঠিক সে সময় কলকারখানা খুলে দেয়াটা সংক্রমণ ঝুঁকি ও মৃত্যু বাড়াবে। তাদের অভিযোগ, সরকারের ভুল কৌশল লকডাউনকে ব্যর্থ করছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় 23 জুলাই থেকে চলছে লকডাউন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 5 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। শুরুর দিকে পোশাক কারখানা সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধে কঠোর অবস্থানে ছিল সরকার। লকডাউন চললেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই সময়েও শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে লকডাউন মানাতে প্রশাসন ব্যর্থ। আমরা আসলে একটা ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি। এখন হাসপাতালে জায়গা নেই, এরপরে লোকজন রাস্তাঘাটে এসে হয়তো অক্সিজেনের অভাবে থাকবে, বেডের অভাবে থাকবে। ইতিমধ্যেই সেটা হয়েছে। লকডাউন মানানোর জন্য যে কৌশলটা নিতে হয়, সেটা যদি আমি ভুল কৌশল নেই, সংক্রমণের এখনকার অবস্থায় গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়াকে হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। দুটো ঘটনা ঘটবে। একটা হলো তারা বিভিন্ন অঞ্চল থেকে আসছে যেখানে সংক্রমণ আছে, তারা সংক্রমণটা নিয়ে আসবে। আবার তারা বিভিন্ন অঞ্চল থেকে একখানে আসতেছে, একটা কারখানায়, তাহলে তাদের মধ্যে আবার মিক্সিং হচ্ছে। তারা আবার বিভিন্ন ধরেন মেসে বাস করে, বিভিন্ন পাড়ায় বাস করে, তারা আবার এই সংক্রমণটা নিয়ে যাবে। সব মিলিয়ে এর আগেও যেটা ঘটছে, যে কারণে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারিনি যথাযথ পদক্ষেপের অভাবে। এরই মধ্যে অবশ্য লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ রোধে পরামর্শ কমিটির সুপারিশও ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এখন সংক্রমণের যে অবস্থা, আমাদের গৃহীত ব্যবস্থাগুলো তার সব বিপরীতে যাচ্ছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। নিজস্ব অর্থায়নে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 30টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন সিলিন্ডার হস্তান্তর করেন। পাশাপাশি 30টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালুকরণের কাজ শুরু হয়েছে। ময়মনসিংহে বিনামূল্যে করোনা রোগীদের চিকিৎসায় জেলা আওয়ামী লীগের ফিল্ড হাসপাতালে যুক্ত হল আরও 50টি অক্সিজেন সিলিন্ডার। দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। আফগানিস্তানের প্রধান 3 শহরে সেনাবাহিনীর সঙ্গে লড়াই, 131 তালেবান নিহত।
দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভারতের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাঘাটিতে এসেছে প্রথম মালবাহী ট্রেন। হলদিবাড়ির ডামটিম স্টেশন থেকে সকালে পাথরবাহী ট্রেনটি এসে পৌঁছায় লালমনিরহাটের চিলাঘাটিতে। 1965 সাল পর্যন্ত এই ট্রেন রুট চালু ছিল। তারপর প্রায় 5.5 দশক পর গেল ডিসেম্বরে রুটটিতে আবারও ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত হয়। পাথর, খাদ্যশস্য, রাসায়নিক সার, চুনাপাথর, ফ্লাই অ্যাশ, পেঁয়াজ, তাজা ফলের মতো রপ্তানিযোগ্য পণ্যের আনা নেয়ার অনুমোদন রয়েছে চিলাঘাটি হলদিবাড়ি রেল রুটে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, বাড়ছে প্রবৃদ্ধিও। তবে সে অনুপাতে সক্ষমতা বাড়েনি বন্দরের। অপর্যাপ্ত জেটি, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা, ইয়ার্ড সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব সহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের। এ অবস্থায় দ্রুততম সময়ে বে টার্মিনাল চালুর তাগিদ দিয়েছেন তারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। সমুদ্রপথে আমদানি রপ্তানির 93% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রতি বছরই বন্দরে প্রায় 15% হারে কার্গো কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক প্রকাশনা লয়েডস লিস্টের তালিকায় বিশ্বের ব্যস্ততম বন্দরের মধ্যে 58তম স্থানে চট্টগ্রাম বন্দর। ধারণ ক্ষমতার অতিরিক্ত কন্টেইনার আসায় বছরের বেশিরভাগ সময় লেগে থাকে জাহাজ জট। এছাড়া জোয়ার ভাটার উপর জাহাজের অপারেশনাল কার্যক্রমের নির্ভরশীলতা, পণ্য সরবরাহের সময় ক্ষেপণ, অগভীর বার্থ, আধুনিক যন্ত্রপাতির অভাব সহ আছে নানা সংকট। শতবর্ষী বন্দরের আধুনিকায়নের পাশাপাশি বিকল্প বন্দর গড়ে তোলার দাবি ব্যবহারকারীদের। আগামী 50 থেকে 100 বছর আমাদের টার্গেট করে যদি আমরা একটা বন্দর নির্মাণ করতে পারি, তাহলে সেটি হতে পারে বে টার্মিনাল। আমদানিতে অতিরিক্ত খরচ, বিনিয়োগে পিছিয়ে থাকা সহ বিভিন্ন ক্ষেত্রে মাসুল গুনছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার তাগিদ তাদের। আমার যদি বন্দরের ক্যাপাসিটিটা বে টার্মিনালটা ঘিরে যেভাবে আমাদের স্বপ্ন ছিল, সেই জায়গাতে পৌঁছাতে পারলে কিন্তু আমাদের হ্যান্ডলিংটা আজকের যে পরিস্থিতিতে আমরা পড়ে গেছি, এটাতে হয়তো পড়তাম না। বন্দরের সক্ষমতা বাড়াতে কয়েক মাসের মধ্যেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালুর পরিকল্পনা আছে বন্দর কর্তৃপক্ষের। প্রকল্পগুলো হাতে নিয়েছি, সেটার মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অন্যতম। সেটা অলরেডি আমাদের কাজ প্রায় শেষের দিকে, হয়তো কয়েক মাস পর সেটা আমরা চালু করতে পারবো। এখানে প্রায় 4 লাখের অতিরিক্ত কন্টেইনার আমরা বাৎসরিক হ্যান্ডেল করতে পারবো। 25,000 কোটি টাকার বাজেটের বে টার্মিনালটি চালু হলে রাখা যাবে 50 লাখেরও বেশি কন্টেইনার। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক খবর। আফগানিস্তানের প্রধান তিন শহর ঘিরে রেখেছে তালেবানরা। সরকারি বাহিনীর সঙ্গে চলছে তুমুল লড়াই। গেল 24 ঘন্টায় বিভিন্ন জেলায় সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন 131 তালেবান। আহত হয় অর্ধশতাধিক। এসব ঘটনায় দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটির বিভিন্ন অঞ্চল দখল করেছে তালেবান গোষ্ঠী। নতুন করে প্রধান 3 শহর হেরাত, লস্করগাহ এবং কান্দাহার ঘেরাও করেছে তারা। শহর 3টি দখলে নিতে সরকারি বাহিনীর সাথে ব্যাপক লড়াই চলছে গোষ্ঠীটির। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে 8টি প্রদেশে গত 24 ঘন্টার সেনা অভিযানে শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান সরকার। এ সময় তালেবানদের কয়েকটি মাইন ফিল্ড শনাক্ত ও ধ্বংস করা হয়। পাশাপাশি উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের 20টি গ্রাম থেকে তালেবানদের হটিয়ে দেওয়ার দাবি করেছে সেনাবাহিনী। এর আগে তাখার প্রদেশের তালিকান শহরে তালেবানের সাথে আফগান বাহিনীর তুমুল লড়াই হয়েছে। এদিকে দুই পক্ষের তীব্র লড়াইয়ের কারণে বিভিন্ন শহরে মানবিক সংকট দেখা দিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। সংঘাত বন্ধ করে এসব এলাকায় ত্রাণ সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তারা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।
শেষ পর্যন্ত আরব সাগরে তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইসরায়েলের অভিযোগের জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল এ অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা ছড়াচ্ছে। জাহাজ হামলায় ইরানকে জড়িয়ে মিথ্যাচার চলছে বলেও অভিযোগ করা হয়। হামলার জন্য প্রথম থেকেই ইসরায়েল সরাসরি ইরানকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড বিবৃতিতে বলেন, এটি ইরানের সন্ত্রাসী হামলা। এদিকে দ্রুতই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাহাজটির পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অজিতের বিপক্ষে জয়ের আশা টাইগার কোচ ডোমিঙ্গোর, ঘাম ছড়ানো অনুশীলন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এ পর্যায়ে জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। কোভিড প্রোটোকল মানতে গিয়ে প্রয়োজনে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাকিব মিঠুনকে। আর হোম কন্ডিশনে অজিতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পায়নি বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরে 3 দিনের সুরক্ষা বলয়ে চলে যায় তারা। তারপর প্রথম অনুশীলন করল টাইগাররা। এমন সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। দলে ওপেনার রয়েছে মাত্র 2 জন, নাইম ও সৌম্য। এই দুজনের কারো চোট বা জরুরি অবস্থা হলে বিকল্প হিসেবেই সাকিব মিঠুনদের ভাবা হচ্ছে। We played really well against Zimbabwe and we come into this series pretty confident, so I think it's a great opportunity for us to try and win a series against Australia, which will do wonders for our confidence. বাংলাদেশকে টি-20 ফরম্যাটে এখন আর দুর্বল দল বলে মনে করেন না কোচ ডোমিঙ্গো। যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে বলেও মনে করেন তিনি। শামীম হাসান, শরীফুলদের মতো নবীন খেলোয়াড়দের উপর কোচের যথেষ্ট আস্থা। I disagree with you totally. I don't think we're a bad T20 team at all. I think we've got some wonderful T20 players who we've backed and supported, and there's more positivity about them. I think they can become a force to be reckoned with. করোনা পরিস্থিতির কারণে সিরিজের সবকটি খেলাই হবে মিরপুর স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শুরু হবে প্রথম ম্যাচ। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। টোকিও অলিম্পিকের 400 মিটার দৌড়ে হিটে 8 জনের মধ্যে অষ্টম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের স্প্রিন্টার জহির রায়হান। লক্ষ্য ছিল নিজের সেরা টাইমিং ছাপিয়ে যাওয়ার। বাছাইয়ের 3 নম্বর হিটে 3 নম্বর লেনে দৌড়ান জহির। দৌড় শেষ করতে 48.29 সেকেন্ড সময় নেন তিনি, যা তার ব্যক্তিগত সেরা টাইমের চেয়ে বেশি। এর আগে 2019 সালে ভারতের অন্ধ্রপ্রদেশে জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 400 মিটার স্প্রিন্টে 47.34 সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। আর ঘরোয়া আসরে জহিরের সেরা টাইমিং 46.86 সেকেন্ড। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে। খুনিদের সাথে ছিল জিয়ার সখ্য, বললেন প্রধানমন্ত্রী। 15 ও 21 আগস্টের কুশীলবরা এখনো সক্রিয়। শোকের মাসের সব কর্মসূচিতে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু। করোনায় একদিনে 231 মৃত্যু। ঘাট মহাসড়কে আজও ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার যান কম থাকায় দুর্ভোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।